প্রিয় দর্শক, রাষ্ট্র সংস্কার করেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের পথে হাঁটবে, এটা স্পষ্ট করে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রায় ২৫ মিনিটের ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেই বললেন। এবং সেই সঙ্গে আমরা যেটা দেখলাম, তিনি যে যে জিনিসগুলো সংস্কার করবেন সেই রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো অর্থাৎ কমপ্লিট একটা রোডম্যাপ তিনি জাতির সামনে তুলে ধরলেন। কিন্তু সেখানে প্রশ্ন যে এই রাষ্ট্র এবং এই রোডম্যাপটা কমপ্লিট করতে গেলে কতটা দিন সময় লাগবে, সেই সময় তিনি উল্লেখ করেননি, কিন্তু সেটা স্পষ্ট করে জানালেন যে এই রাষ্ট্র সংস্কার করতে যতটা দিন সময় লাগবে ততটা দিনে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, কিন্তু কতদিন তারা থাকবে সেটা জনগণই নির্ধারণ করবে। সুতরাং সেই সব বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের বিষয় ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। আমাদের সঙ্গে আজ অতিথি নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সঙ্গে আছেন মজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব এবি পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি আজকের আলোচনায়। এই পাশটা থেকে একটু শুরু করে আসি মঞ্জু ভাই। যে জায়গাটা নীলোফার চৌধুরী মনি, যে জায়গাটা প্রধান উপদেষ্টা আজকে মনে হলো যে একটা কমপ্লিট রোড ম্যাপ দিলেন তিনি কি কি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই যদি কমপ্লিট রোড ম্যাপে তিনি যে যে জায়গাগুলো দেখিয়ে দিলেন এই আমরা করতে চাই, সুতরাং আগামীর বাংলাদেশের এগুলো হবে, আপনারা কতটা আশ্বস্ত হলেন এই রোড ম্যাপে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন শুভেচ্ছা, এবং একসময় যিনি অ্যাঙ্কারিং করতেন আমরা যেতাম, উনি আমাদের সামনে, এখন আমার সহ আলোচককে শুভেচ্ছা। তো দেখেন, বাংলাদেশটা একটা ভীষণ বড় একটা দুদুল্যমান দেশ। আমি অনেক দিন রাজনীতি করে যা বুঝছি, মানুষের অন্তরের ভিতরে যেতে যেমন বেশিক্ষণ লাগে না, অন্তর থেকে বের হতে তার চেয়েও কম সময় লাগে। সো এটা ভীষণ ক্রিটিক্যাল একটা জায়গা। যারা এখানে ক্ষমতার দণ্ড নিবে তাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে। প্রত্যেকটা সময় বাংলাদেশে ৭১ বলেন, ৫২ বলেন, ৬৯ বলেন, ৬৬ বলেন, ৯০ বলেন বা ২৪ বলি, ২৪ এখনও সময় আসে নাই সেটার, কিন্তু এই আগেরগুলো যেগুলো বললাম এখান থেকে শেখার আছে যে প্রত্যেকটা সরকারই কিন্তু খুব ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর উপস্থাপন করে, স্বপ্ন দেখিয়ে আসছে, জনগণ লুফে নিয়েছে সেই স্বপ্নগুলো। তারপরে কিন্তু যখন পারেনি তখন কিন্তু জনস্বীকৃত থেকে জনধিকৃত হয়েছে। তো আমাদের দেশের ১৭ বছর ১৮ বছর ভীষণ খারাপ সময় গেল। এই যে ক্রুশিয়াল সময়টায় অনেক তাজা রক্তের বিনিময়ে এই আবার আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতায় আজকের প্রধান উপদেষ্টা উনি ভাষণ দিলেন, আমিও শুনলাম। উনি আসার ব্যাপারে কিন্তু কারো দ্বিমত ছিল না। আমাদের কথা যে মানুষটা এই সময়ে, কারণ তার কিছু কোয়ালিটি আছে, আমি আগে স্বীকার করি, যেটা উনি আন্তর্জাতিক মানের একজন উঁচু মাপের মানুষ। আন্তর্জাতিক তারা সবাই চেনে। বাংলাদেশ একটা গরিব দেশ, ভঙ্গুর দেশ, টাকা পয়সা নাই। এই সময়টায় তার মতো মানুষ, তার চরম শত্রুও যদি থেকে থাকে, সেও এই মুহূর্তে চাইবে দেশের কল্যাণে যে উনি আসুক, আমাদের সবাইকে নিয়ে বসুক, আমাদের যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেই টাকাগুলো ফেরত আসুক, বা আমাদের সিস্টেম লসটার জায়গায় সিস্টেমটা চালু হোক। তো আমি ভাষণের মধ্যে এরকম কোনো সুনির্দিষ্ট কিছু দেখলাম না, শুনি নাই যে আগে আমি এটা করব, কোনটা আগের দরকার। যেমন আইনের শাসনটা ভীষণভাবে আগে দরকার। আইনের শাসন ঠিক হলে অটোমেটিক বাকিগুলা ঠিক হয়ে যায়। থাকলো অর্থটা উনি আন্তর্জাতিক মানের একজন মানুষ, বিভিন্ন জায়গায় যারা আমাদের কাছে পয়সা পায় তাদের কাছ থেকে একটু সময় নিয়ে, যারা আরও অনেক পয়সাওয়ালা আছে বিশ্বে তাদের কাছ থেকে কিছু এনে ধার দেনা করে যে একটা সিস্টেম চালু করা, উনি ইকোনমিক্স। তো এই জিনিসগুলো করলে বাংলাদেশের কল্যাণ হবে, এটা আমরাও জানি। কিন্তু সবার আগে যে উনি কিন্তু এই জায়গাটা স্ক্রিপ্ট করে গেছে, আপনি খেয়াল করেছেন কিনা, যে জনগণের নির্বাচন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই জনগণের নির্বাচনটা উনি কবে দিবেন এটা কিন্তু বলেন নাই। আর যতগুলো সমস্যা উনি তুলে ধরেছেন, রাজনৈতিক বক্তাদের মতো উনি বক্তব্য রেখেছেন। আমি যথেষ্ট সম্মান নিয়ে বলতে চাচ্ছি, এবং আমি চাই ওনার হাত দিয়ে আমাদের সমাধান হোক। কিন্তু উনি চলে গেলেই যে যাওয়া তা কিন্তু না, উনি ওনার হাতে রেখেও কিন্তু একটা ইলেকশন দিতে পারেন। উনি বুদ্ধিদাতা হবেন যে রাজনীতিকদের, দেশটা কিন্তু দেশ চলে পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের হাতে। আপনার মনে পড়ে যেদিন ওনার শপথ ছিল ওই দিন আপনার শোতে আমি ছিলাম, তখন আমি এই কথাটাই বলেছি যে একটা
লেভেল এনে আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সবচেয়ে অভাব, আমাদের ভাতের অভাবের চেয়েও অভাব আইনের শাসন। এখানে কেউ খুন করছে, তার কিছুই হচ্ছে না, আরেকজন কিছুই করে না, সে খুনি হয়ে যাচ্ছে। তো এই যে এই জায়গাটা ঠিক রেখে যদি উনি বলতেন, আর উনি রাজনীতিবিদদের মতোই বক্তৃতায় কথা বললেন, আমিত্ব এখানে প্রকাশ পেল, এটা আমাকে হালকা করে নাড়া দিল যে আবারও কি ভাঙনের পদধ্বনি, বা আমরা চাই উনি বিজয়ী হোক। উনি বিজয়ী হলে আমরা প্রত্যেকেই বিজয়ী হব, প্রত্যেকটা ছাত্ররা বিজয়ী হবে। এই ছাত্ররা আমাদেরই সন্তান। ছাত্ররা শুধু মাঠে ছিল না, ছাত্রদের সাথে ছাত্রদের মা বাবারাও মাঠে ছিল। কিন্তু নীলুফার চৌধুরী মনি উনি তো বললেনই যে আমরা একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে আমার এই সব ভেঙে গেছে, ওটাকে আমার তৈরি করতে হবে, রেনোভেশন। কিন্তু ভোটের অধিকার এবং গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে যদি স্থায়ী বন্দোবস্ত করতে হয় ভালো, তাহলে এই জিনিসগুলো আমার করতে হবে। তাহলে আপনার খটকাটা লাগলো কোন জায়গায়? আমি আপনাকে যদি এটার অর্থ এইভাবে বলি যে ভোটের অধিকার কখন কিভাবে করবে, ভোটের অধিকার সবসময় দেওয়া থাকে, ভোট দেওয়ার অধিকার আছে, ভোট নেওয়ার অধিকার আছে, কিন্তু আসলে কি ভোট হয়, ভোট হয়েছে, সেটাও কিন্তু একটা সংবিধানের মধ্যে গুজামিল ছিল। গুজামিল দিয়ে কিন্তু এই স্বৈরাচার সরকার একবারও। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বলে নাই আমি ভোট পাইনি, বলছে হ্যাঁ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, আমি ভোটে পাস। 14 সালের ভোটেও কিন্তু সে বলে নাই যে ভোটবিহীন আমি পাস, আমি ভোটে পাস। তো সেই জন্য ভোটটাকে আপনার বলবৎ করার জন্য সঙ্গে লেগে থেকে যে ওই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে, এটা করার দরকার পড়ে না। এটার জন্য অনেক উন্নত মানের চিকিৎসা আছে, চিকিৎসা বিজ্ঞান। একজন ভালো চিকিৎসক দেখলেই, রুগী দেখলেই বুঝে এটা লাশ না রুগী। সো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অনেক বিচক্ষণ ব্যক্তি। বিচক্ষণ ব্যক্তির কাছে জনগণ কিন্তু বিচক্ষণতা আশা করে, এবং শর্টকাট বিচক্ষণতাই আশা করে। কারণ ওনার সমস্ত জীবদ্দশায় উনি যা অর্জন করেছেন, সেই অর্জনটাকে বাংলাদেশে, ওনার দেশ বাংলাদেশ, আমারও দেশ বাংলাদেশ, আপনারও দেশ, সেইখানে উনি ওনার মেধা বুদ্ধি এইসব খরচ করে আমাদের জড়ো করবে, একখানে রাখবে। সেখানে আমি খারাপ হতে পারি, মঞ্জু ভাই ভালো হতে পারে, মঞ্জু ভাই দুষ্ট হতে পারে, আরেকজন ভালো হতে পারে, সেইটা বিবেচনা করবে। যদি সিস্টেম লস থেকে সিস্টেমে নিয়ে আসে, সিস্টেমে আনার জন্য বেশি সময় লাগে না। আর ক্যাপ্টেনকে গিরি করে ইলেকশন দেওয়া যাবে না, দেরি হবে, এটা না। আপনি সিস্টেমটার মধ্যে এনে আপনি নির্বাচন দিয়ে দেন, যত তাড়াতাড়ি দিবেন। রাজনীতিবিদদের হাতে যদি দেশ না থাকে, দেশকে আপনি যতই ডেভেলপ করেন, দেশের কিন্তু ওই দেশ হবে না, সেটা অন্য কিছু হতে পারে। আপনি শর্টকাট বিচক্ষণতার মধ্য দিয়ে একটা ইলেকশনের অর্থাৎ গণতন্ত্রের পথে হাঁটতে বলছেন, এটা হচ্ছে কথা যে রাজনীতিবিদের হাতেই রাজনৈতিক দলের ক্ষমতাটা হস্তান্তর করতে হবে, সেটা ভোটের মধ্য দিয়ে। কিন্তু যে যে সংস্কারের কথা আজকে জানলাম পূর্ণাঙ্গভাবে বললেন, সেগুলো করার কি ওয়েটা শর্টকাটে আছে নাকি এটা লং টার্ম? এখন লং টার্ম তো এক একজনের ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে। যেমন শেখ হাসিনা বলেছিলেন যে এই মেট্রো রেল ঠিক করতে 1 বছরের বেশি সময় লাগবে, মনে আছে আপনার? তো এই টাইমে কি আপনার 15 দিনে মেট্রো রেল ঠিক হয়ে গেছে না? বলেছিল 300 কোটি টাকার উপরে লাগবে, তো এই 20, 40, 50 কোটি টাকায় হয়ে গেছে না? তো এখন আপনি হিসাব করবেন আপনি কতটা টাইম নিবেন, এটা আপনার উপর, আপনার কাছে। কিন্তু ওই যে বললাম বাংলাদেশের মানুষ তিতা এবং মিঠার মধ্যখানে থাকে, তিতা হতে বেশি টাইম লাগে না। ওনাদেরকে আপনারা কতটা টাইম দেবেন? এটা তো আমরা একা দেওয়ার না, একটা রাজনৈতিক দল তো কতটা আশা করেন এতটা টাইমে থাকেন? আপনি দেখেছেন আমার মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের, উনি কিন্তু ইতিমধ্যেই গতকালকেই বলেছেন যে আপনারা নির্বাচনের তারিখ দেন। একটা রোডম্যাপও চেয়েছিলেন, আমার মনে হলো পরের দিনই আজকে একটা রোডম্যাপ হলো। আমরা মনে করেছিলাম আজকে রোডম্যাপটা হবে, দেখবো আমরা, কিন্তু আমরা কিছুটা হতাশ হলাম যে রোডম্যাপটা নাই। বরং যত ফিরিস্তি আমরা দেখলাম, এটা ঠিক করার জন্য সেই আপনার 50 বছর বলেন, 70 বছর বলেন, লেগে যেতে পারে। সেটার জন্য কি লেগে গেলে, আমি আপনাকে বলি একটা কথা, আমি জানি না আমার সন্তানরা আমাকে কিভাবে নিবে। আপনার যখন আমি তখন সংসদ সদস্য, যখন শাহবাগে জাগরণ হয়েছিল, নিশ্চয়ই আপনি ভুলে যান নাই, 1 লক্ষ মোমবাতির জ্বালানো, হ্যাঁ, পরের দিন পত্রিকাগুলো শুধু মোমবাতি দেখা গিয়েছে, আর কিছু দেখা যায় নাই। মানুষ কিন্তু সেই দিনও আশা নিয়ে এসেছিল। 2 দিন 3 দিন পরে যারা মুক্তিযোদ্ধা ছিল তারাও কিন্তু এসেছিল, যারা সন্তান হারিয়েছে, বাবা মা হারিয়েছে, তারাও এসেছিল। 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই জায়গাটা, এই রাজপথটা আমাদের না, এটা আরেকজনের, এটা দখল হয়ে গেছে, এই চেতনা বিক্রি হয়ে গেছে।
ঠিক তেমনই আজকে যেন এরকম না হয়। আমাদের চেতনার মধ্যে, আমি বারবার টকশোতে এই কথাটা বলি, আমাদের সব চেতনা বিলীন হয়ে গেছে, আমাদের এখন ছাত্র চেতনাটাই আছে। এই চেতনাটাও যদি বিলীনের পথে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। একটা সময় মুমূর্ষু রোগীর কাছে কিন্তু টাকা পয়সা ধন দৌলত কোনো ব্যাপার নেই। নীলোফার চৌধুরী মনি, আমি আসবো আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে। মুজিবুর রহমান মঞ্জু, আপনি শুনছিলেন। সবচেয়ে বড় কথা, আমি যে জায়গা দিয়ে শুরু করতে চাই, 7 জানুয়ারির ভোটের আগে কিন্তু আপনারা অনেক চেষ্টা করেছিলেন, আপনাদের দলটি এবি পার্টির নিবন্ধন কিন্তু পাওয়া যায়নি, হয়নি, নানান কারণে ইলেকশন কমিশন দেয়নি। শেষ পর্যন্ত আদালতের আদেশে তো ঈগল প্রতীক দিয়েছে, আপনারা নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছেন। কিন্তু আপনাদেরও তো সবচেয়ে বড় ইচ্ছা কি ভোটের মধ্য দিয়ে একটা সরকার ক্ষমতায় যাওয়া। কিন্তু সেই ক্ষমতায় যেতে গেলে তো রাষ্ট্র সংস্কার করতে হবে, যে সংস্কারের জন্য এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকেও আপনি প্রধান উপদেষ্টার ভাষণ শুনলেন, সেই জায়গা থেকে নীলোফার চৌধুরী মনি বললেন আপনার জায়গা থেকে কোনটা শুরু করবেন। সংস্কারের যে বিরাট বড় লিস্ট, তাতে দেখে মনে হচ্ছে ওপারের যিনি অতিথি তিনি বললেন হয়তো 50 বছর লাগতে পারে। আপনি কি বলবেন? না, ধন্যবাদ সময় আপনাকে। নীলোফার চৌধুরী মনি আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। প্রথমে আমি আপনার মাধ্যমে একটা আনন্দের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানাতে চাই যে আপনি জানেন যে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে বাংলাদেশ এই প্রথম জয়লাভ করেছে এবং একটা বড় ব্যবধানে একটা বিজয় হয়েছে। তো এটা একটা সেলিব্রেট করার বিষয়, আপনার মাধ্যমে এটা আমরা দেশবাসীকে বা সবার জন্য এটা আমরা এই শুভকামনাটাকে সেলিব্রেট করছি। তো আমি আসলে আপনার অনুষ্ঠানে আসতেই ওই রেডিওতে প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্যটা শুনছিলাম। ব্যক্তিগতভাবে আমরা সবাই, বা আমি ব্যক্তিগতভাবে ওনার কথাকে পছন্দ করি, যেহেতু উনি একজন ভালো বক্তা এবং খুব সুন্দর করে কথা বলেন। তো স্বাভাবিকভাবেই ওনার বক্তব্যটা প্রথম দিকে আমার কাছে ভালোই লেগেছে। প্রথম কথা হচ্ছে উনি এই আন্দোলনটাকে একটা গণ অভ্যুত্থান হিসেবে উনি স্বীকৃতি দিয়েছেন এবং উনি যে কথাটা বলেছেন যে উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র, এটা দেখেন এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু কিছুটা অংশকে, যেটা নীলোফার চৌধুরী বলেছেন, যে একটা অংশ গতানুগতিক মনে হয়েছে, যে আমাদের দেশের যে ধরেন আমলাতন্ত্র যেভাবে প্রত্যেকটা ধরে ধরে বক্তব্য দেয়, আমরা নদীর এটা করব, আমরা বনের এটা করব, আমরা এটা করব, এই ধরনের একটা ট্র্যাডিশনাল ছায়াটা সেখানে দেখা গেছে। কিন্তু আমি কিছুটা নীলোফার চৌধুরীর সাথে একটু হয়তো আমার দ্বিমত হবে, সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু একটা কঠিন সময় থেকে পার হয়ে হঠাৎ করে এরকম একটা পরিবর্তনের জায়গায় এসেছি। এবং প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে সত্যিকার অর্থে অতীতে যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টগুলো এসেছেন, এবারের সরকারটা কিন্তু সেরকমভাবে আসেনি। এবারের সরকারটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ফেলে দিয়ে, আপনি দেখেন অতীতে সরকার পরিবর্তন অনেক হয়েছে, কিন্তু একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে, ওসিরা আত্মগোপনে চলে গেছে, তারপরে আপনার ইভেন নায়ক নায়িকাদেরও কেউ কেউ শুনলাম যে আত্মগোপনে চলে গেছে। তো এইটা খেলোয়াড়রা আত্মগোপনে চলে গেছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। পুলিশের কথা কি বলবেন, পুলিশ তো ছিলই না বলতে গেলে সপ্তাহ 10 দিন, এখনো পুলিশের রিফর্মটা, পুলিশের অবস্থানটা ফিরে আসেনি। তো বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল আগে প্রশাসন, পুলিশ প্রশাসনে একটা আস্থার জায়গাটা ফিরিয়ে আনা। আপনি যে প্রসঙ্গটা বলেছেন, যে আমি মনে করি যে এই রকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে, আপনি জানেন যে এখানে সাংবিধানিক অনেক বিতর্কের প্রশ্ন আছে। এখানে আমরা আসলে কেউ কেউ দেখেন, আমরা যখন এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা ভূমিকা রাখছিলাম বা পরে, আমাদের অনেকেই বলেছেন যে শপথ নিতে হবে জনগণের কাছে, যেহেতু এটা একটা জনগণের সরকার, বিপ্লবী সরকার। কিন্তু আমরা কিন্তু আবার শপথ নিয়েছি প্রেসিডেন্টের কাছে, যে প্রেসিডেন্টকে নিয়ে প্রচুর বিতর্ক আছে। তো এখন দেখা যাচ্ছে এখানে আপনার পার্লামেন্ট নাই, এখানে ধরেন আজকে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানের প্রতিও মানুষের আস্থা নাই এবং এর প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু পরিবর্তন করতে হবে। তো সেজন্য এখানে একটা প্রায়োরিটি ডিমান্ড করে। আমি একটা বলি, পার্লামেন্ট নাই, অকার্যকর করে দিয়েছে, ডিসলভ করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানকে স্থগিত হয়েছে। হ্যাঁ, এখানে একটা ভালো প্রশ্ন আপনি তুলেছেন। সংবিধান স্থগিত হয়নি, কিন্তু সংবিধানের অনেকগুলো বিষয় আমরা যেটা দেখছি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিভিন্নভাবে জিনিসগুলোকে
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মিটিগেট করা হচ্ছে, মানে একটা সলিউশনের জায়গায় যাওয়া হচ্ছে। তো এখন আপনি দেখেন, মানে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, যেমন ধরেন ছাত্র জনতা গিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে, সেখানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করছেন। এই ঘটনা কি বাংলাদেশে আগে কখনো ঘটেছে? এখানে কি সাংবিধানিক রীতি আছে না কি আছে? এই জন্য বলছি যে টোটালটা একটা ডিফারেন্ট সিচুয়েশন। এখন প্রফেসর ইউনূসের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, যে যেটা পৃথিবীর কোনো দেশে কখনো ঘটে নাই, এরকম একটা পরিস্থিতিতে উনি এসে কিভাবে টেক ওভার করবেন, কিভাবে এটা করবেন। আমি সত্যিকার অর্থে আমি আজকে আর একটু বেটার স্পিচ চেয়েছিলাম, যে এত ধরে ধরে না, উনি হয়তো করবেন। কিন্তু আমি মনে করি যে এটা তো সত্য সময় আপনি স্বীকার করবেন যে যখন প্রফেসর ইউনূসের নামটা প্রস্তাব এসেছে, তখন সবাই সর্বাত্মকভাবে তাকে সাপোর্ট দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, সকল মত এবং পথের ছাত্ররা নিরঙ্কুশভাবে তাকে সমর্থনটা দিয়েছে। এবং আমাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে উনি এটা প্রত্যাখ্যান করেন কিনা। আমার সাথে যখন প্রফেসর ইউনূস স্যারের দেখা হয়েছে ওনার কার্যালয়ে, আমরা এটা উনি ডেকেছিলেন, সেখানে কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি কিন্তু 2007 সালে আপনার কাছে এরকম প্রস্তাবটা এসেছিল রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার, আপনি কিন্তু তখন গ্রহণ করেন নাই, এবং আপনি যদি সেদিন গ্রহণ করতেন আমরা আজকে আরো ভালো বেটার পজিশনে থাকতে পারতাম। তাহলে উনি যে এটা গ্রহণ করেছেন, আমার প্রশ্ন হচ্ছে ওনার প্রতি যে আমাদের আস্থাটা দেখিয়েছি আমরা, এই আস্থাটা কিন্তু বাইলেটারাল। আমরা ওনাকে আস্থা দেখিয়েছি, উনি কিন্তু এটার সম্মান, মর্যাদা, দায়িত্ববোধের একটা বিরাট চাপ ওনার মধ্যে আছে। আবার আমরা দায়িত্ব দিয়ে যদি কালকে ওনাকে তাড়াহুড়া করে, যেমন উনি কিন্তু আজকে অনেকবার বলেছেন যে আপনারা আমাকে চাপ দিবেন না, আপনারা আমার সাথে ঘেরাও করছেন, সবাই মিলে যে ঘেরাও করছে, সরকার ঘেরাও করে রেখেছে, কাজে অসুবিধা হচ্ছে, উনি কিন্তু এই কথাগুলো উনি কিন্তু এটা নিয়ে একটু আসবো, আমি কথা বলবো, এই কথাগুলো উনি বলেছেন। আমি আপনার এই প্রসঙ্গে যেটা পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে ওনাদের উপরে অনেকগুলো কাজের চাপ আছে। একটা ওসি পর্যন্ত এখন নিয়োগ দিতে হবে। একটা যেমন আপনি দেখেন এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা, বা আমরা যদি বলি প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে কিন্তু বিগত সরকারের লোকেরা আছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে বিগত সরকারের লোকেরা আছেন, প্রশাসনের প্রত্যেক জায়গায় লোকেরা আছেন। এই জায়গাটায় আমি মনে করি যে ওনাদের সিদ্ধান্ত গ্রহণের শ্লথগতি আছে। আমি একটু দর্শককে বলি, প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে থাকুন, চলছেন তো ভেরিফাইড ফেসবুক পেজে, সেখানে আপনারা যুক্ত হন, ইউটিউবে যুক্ত হন, সেখানেও সরাসরি দেখা যাচ্ছে। জি, আমি আসবো আপনার কাছে, যদি একটু নিরুফাত চৌধুরী মনি, যে জায়গায় যে সবাই সরকারকে ঘেরাও করে সবাই সবার দাবিনামা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেটা আজকে বললেন তিনি ভাষণে, যে তাদের এটা সরকারের কাজে খুব ব্যাহত হচ্ছে, বাধা হচ্ছে। এই জিনিসটা না করার জন্য, সংস্কারের জন্যই তো ওনারা এসেছেন, এটা যেমন একটা আবেদন রেখেছেন যে এই পরিবেশটা যেন না হয়, তা কাজে বাধা হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? সবাই এখনই কেন পথে নেমে আছে? একদিকে বন্যা চলছে, আরেকটু যুক্ত করি আপা, তিনি আরেকটা কথা প্রধান উপদেষ্টা বলেছেন যে ঢালাও মামলা এবং আদালত প্রাঙ্গণে গ্রেপ্তারকৃত মানুষকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে সেটাও ন্যাক্কারজনক, এটাও তিনি বলেছেন। এই দুটো বিষয়, এই দুটো কথা উনি একদম সঠিক বলেছেন, একদম সঠিক বলেছেন। এই জন্য যে ওনারা তো দেশটাকে একটু পরিষ্কার করতে আসছে, এই অপরিষ্কার বিশৃঙ্খল একটা জায়গাকে ওনারা একটা জায়গায় রূপ দিতে আসছেন। তো সেইখানে যদি এই যে আন্দোলনকারীরা ঘেরাও দেওয়া, এই যে ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল, যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি সেকেন্ডারি স্কুলের শিক্ষক, আমার বেতন পাচ্ছি না, এমপিও হচ্ছে না, হ্যাঁ এটা ঠিক, অনেক বছরের এই 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 জ্যাম, তারাও ঠিক আছে, কিন্তু তারা এটাই ভুলে গেছে একটা সরকার এতগুলো এত রক্তের উপর দাঁড়িয়ে এসছে, তারা তাদের জন্যই কাজ করার জন্য আসছে। এই মুহূর্তে একটা মুহূর্ত লাগে। তারপর আপনি নিজেই বললেন বন্যা, যে বন্যাটা সৃষ্ট বন্যা, এত বন্যা যে 3 যুগেও আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে এরকম বন্যা হয় না ওই এরিয়ায়। তো সেইখানে হিমশিম খাচ্ছে, এবং কোনো না বলে এইগুলো আপনার সুইচ গেটগুলো খুলে দিয়েছে তারা। এই যে না জানা একটা বন্যা, হঠাৎ সৃষ্ট একটা বন্যা, সেটাকে ট্যাকেল দিতেই তো হিমশিম খাওয়ার মতো অবস্থা। একটা প্রত্যেকটা জীবনেরই একটা মূল্য আছে। তো সেইখানে তাদেরকে আমি বলবো যে এখানে ডক্টর ইউনূস সাহেব একদম 100% ঠিক বলেছে। ওনাকে বলে তো এটা কোনো কাজ হবে না, এগুলো হলো নির্বাচিত সরকারের কাজ। এগুলো আন্দোলন করবে, তারপরে তার এতটুক মানবে, এতটুক মানা যাবে না, দুই পক্ষের একটা ছাড় দেওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে।
সেইখানে ওনারা যে কাজ করবে ঢালাওভাবে, এখনও যে কথাটা বললো যে ওসি ঠিক হয় নাই, এখনও কোনো সচিবালয়ের সচিবরা ঠিক হয় নাই, এখনও পূর্বের যে যারা জেলা প্রশাসক ঠিক হয় নাই, পূর্বের যেভাবে ছিল সেইভাবেই চলছে সব কিছু। কে কেমন হবে এটা তো আমরা দেখেছি, আমরা প্রশাসনের দৌরাত্ম্য আমরা দেখেছি 15 বছর। সেই দৌরাত্ম্যজনক প্রশাসনে 15 বছর টানা তারা তাদের চাকরি দিয়েছে, সেইখানে কাউকে যদি বসাতে হয় নিরপেক্ষ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এত বেশি দলীয়করণ করে ফেলেছে ওখানে। তো সেগুলো নিয়ে কিন্তু দেশের বড় বড় জায়গাগুলো নিয়ে ভীষণ টানাপোড়েনে আছে সরকার। সেই জায়গায় আমি মনে করব যে এইটা আন্দোলনকারীদের, বিশেষ করে এই যে কালকে আমি দেখলাম যে আনসাররা আজকে সব সচিবালয়ে ঢুকে গেছে, আনসার বাহিনী, এটা কেমন কথা যে এইভাবে তার কাছে চায়? তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত একদম সিরিয়াসলি। সাথে ঢালাও মামলা এবং আদালত প্রাঙ্গণে গ্রেপ্তারকৃতদের লাঞ্ছিত করা। এই যে আমি আপনার শোতেই আমি মানিকের সাথে আমাদের কিন্তু বেশ তর্ক বিতর্ক হয়েছে। উনি প্রত্যেকটা পৃথিবীতে মানুষ একরকম না, কিন্তু তার বয়স সব কিছু বিবেচনা করে এটাও বুঝি যে জনগণ তাদের রোষটাকে সামলাতে পারে নাই। এই যে জনরোষটা সামলানো ভীষণ প্রবলেম। কিন্তু এইভাবে একটা বয়স্ক লোক, শরীরে কিচ্ছু নাই, যা দেখলাম আপনাদের ভিডিওগুলোর মাধ্যমে। আপনি স্লিম আর কি, উনি কিছু নাই বলে তো না, উনি স্লিম। সেটাই, বয়স্ক মানুষ, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। তো সেইখানে এত ধকল গিয়েছে তার, সত্যিকার অর্থে কি কি হয়েছিল আমরা কিন্তু কিছুই জানি না। ওনার মুখ দিয়ে যেটুকু শুনেছি ওইটুকু বুঝেছি। তাকে এইভাবে অসুস্থ করাটা এটা সত্যিই দুঃখজনক। এবং ঢালাও মামলা, এইটা আপনি দেখেন যে একটা থানা দখল নিয়ে মামলা হয়েছে, 40,000 আসামি দিয়েছে। একটা থানা কি 40,000 লোক দখল করে? 40,000 লোকের দরকার আছে? এই যে আপনার অসম্ভব জিনিসগুলাকে বাংলাদেশে সম্ভব করা হয়, এটা তো সত্যিই দুঃখজনক। যারাই মামলাটা করেছে তাদেরও এটা বুঝতে হবে। এগুলো তো থানার লোকদের প্রশিক্ষণ এরকমই ছিল, আগে যেভাবে মামলা হয়েছে হ্যাঁ ওইভাবেই, ওই লোকেরাই তো এখন আছে। ওরাই হচ্ছে কি আপনার এখন অতি উৎসাহী হয়ে ওই একই কাজগুলো করছে। আপনার ওই যে বলেন না অজ্ঞাত ততই তো আগে আমরা মনে করতাম তাদের আবার 2 পাই ইনকাম করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে থানার 40,000, এই থানার 40,000 আমার হিসাব মিলে না। 40,000 লোক কতগুলা হয় ওই পুলিশরা কি জানে? কতগুলা লম্বা লাইন দিলে কয়টা গ্রামের লোক এক হলে 40,000 লোক হবে? আমরা যারা মিছিল মিটিং করি তারা বুঝি 40,000 লোক হইতে কতটুকু জায়গা লাগে, কতটা কি লাগে। এখন এই কাজগুলা থেকে পুলিশেরা তাদের তো বুঝাবে প্রশাসন যে আমরা আমাদের আগের অভ্যাসটা ছাড়তে পারিনি, অভ্যাস ছাড়তে হবে। এত বড় ডিজাস্টারের পরে যদি অভ্যাস ছাড়তে না পারে তাহলে সেটা জাতির জন্য ভীষণভাবে দুঃখজনক। উনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ আর কখনো পুলিশি রাষ্ট্র কায়েম হবে না, এটা জনগণের রাষ্ট্র হবে, জবাবদিহি তার। সে জায়গাটাও প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে পুলিশি রাষ্ট্র আর কায়েম হবে না। এটা খুব আত্মসম্মানে লাগতো। আমি জানি না যে মঞ্জু ভাইদের কেমন লাগতো, একটা মিটিং করবে। এটা আমি কোনো দলকে ইন্ডিভিজুয়াল বলছি না, পুলিশি রাষ্ট্রই একরকম হয়ে গিয়েছিল মানে যাওয়া এখন পর্যন্ত। একটা মিটিংয়ের জন্য পুলিশের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে কেন? বরং আমি পুলিশকে ফোন করে বলবো যে আমার এইখানে মিটিং আছে, আপনি সিকিউর দিয়েন। সেটা এটা আমরা তো জনগণ, আমরা আমাদের দেখার জন্য, জনগণকে সেবা করার জন্য পুলিশকে অবহিত করা সেটা আমরা ফোন করে বলবো যে আমরা এখানে মিটিং করছি, আপনার লোক পাঠিয়েন। কারণ আমার কোনো ধরনের অনিরাপত্তা থাকলে নিরাপত্তার জন্য তাদেরকে জানানো হবে, কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এটার চেয়ে অপমানজনক ওই যে ডক্টর ইউনূস সাহেব যেমন বলছেন না, লোহার খাঁচার অপমানটা যেমন চোখে বাঁধে, ঠিক তেমন পুলিশের কাছে অ্যাপ্লিকেশন আমাদের যারা করতে যায়, আমি জানি না তাদের কেমন লাগে, আমার কাছে ভীষণ খারাপ লাগে এটা। কারণ আমার দেওয়া, আমার বলা, আমার ট্যাক্সের পয়সার যে যার নাম হচ্ছে সার্ভেন্ট, যার নাম সার্ভেন্ট, সে জনগণের সেবা করবে, তাকে যদি তার কাছ থেকে যদি আমার পারমিশন নিতে হয়, তাহলে আমি কিসের রাজনীতিবিদ? আমি রাজনীতি করি কেন? আমি তো জনগণের সেবা করার প্রত্যয়ে রাজনীতি করি। আর উনি জনগণের সেবা করার প্রত্যয়ে কাজের বিনিময়ে খাদ্য গ্রহণ করে। দুইজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমিও কিছু পয়সা পাই যখন আমি সংসদ সদস্য হই, সেটার নাম হলো অনারিয়াম, আর তারটার নাম হচ্ছে বেতন। এটা আমাদেরকে বুঝতে হবে। সে চাকরি দিয়েছে পরীক্ষার জন্য, তার ওইটার বয়স 35 বছর মিনিমাম, আমারটার বয়স 5 বছর। সো
আমি তার কাছ থেকে পারমিশন নিব, এটা হাউ ইট পসিবল দ্যাট আমি আমার হিসাব নেই। মঞ্জু ভাই, দেশ গঠনের জন্য যা যা চ্যালেঞ্জ মানে করতে গেলে যা যা চ্যালেঞ্জ দিতে হবে সবই গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সবচেয়ে বড় কথা, যত খাতগুলো নষ্ট হয়েছে দলীয়করণ থেকে শুরু করে দুর্নীতি, সবগুলোকে রেনোভেশন করতে হবে, মানে ঢেলে সাজাতে হবে। কিন্তু সেই জায়গাটাতে আমি যদি ঘুরে ফিরে যাই, শেষ জায়গায় এসে বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে বারবারই বলা হচ্ছে আমরা কতদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সিদ্ধান্ত দিবে জনগণ। এই জায়গাটা শুনতে চাই। হ্যাঁ, এখানে আমি লাস্ট জায়গায় এসে আমারও কৌতূহল ছিল যে উনি এই জায়গাটাকে কিভাবে উনি প্লেস করেন। হ্যাঁ, তো আমি যেটা হয়েছে কি, আসলে আমি মনে করি এখনো এটা ম্যাচিউরড হয় নাই ওনার পক্ষে, যেটা নীলুফার চৌধুরী মনি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমি যেটা দেখেছি। দেখেন, এখানে দুটো বিষয় আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করে বলছি। প্রথম কথা হচ্ছে, বিএনপি একটা ওভার পপুলেটেড দল, খুবই জনপ্রিয় দল। সেই দলটা 16-17 বছর ধরে, 15-16 বছর ধরে একটা চরম নির্যাতনের মধ্যে দিয়ে সে এসেছে এবং সে একটা নির্বাচনেও প্রপারলি সে অংশগ্রহণ করতে পারেনি। একটাতে অংশগ্রহণ করতে গিয়ে সে যেতেই পারেনি, ঘর থেকে বের হতে পারে নাই। আর দুটা নির্বাচন সে বর্জন করার ফলে সেখানে দেখা গেছে কখনো কুকুর বিড়ালের নির্বাচন, কখনো দেখা গেছে 153-54 সিটে বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে, রাতে ভোটে হয়ে গেছে, নানা রকমের কাহিনী। আপনি ডামি নির্বাচনের কথা আপনারা জানেন। এখন কিন্তু আমরা যদি দেখি যে বিএনপি যেই জায়গায় ছিল, যে আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে হটানোর ব্যাপারে সে একটা হতাশা তার মধ্যে তৈরি হয়েছিল, যে আমাদের রাজপথে নামলে তো গুলি করে মারছে, আমাদের নেতাদেরকে গুম করে ফেলছে, সুতরাং এই সরকারকে আমরা না পারছি নির্বাচনের মাধ্যমে সরাতে, না পারছি আন্দোলনের মাধ্যমে সরাতে। ধরেন, আমি যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে বিএনপি যদি আজকে এই আন্দোলনটা না হতো, তাহলে কি হতো? বিএনপিকে কিন্তু ওই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতো, তার মানে আরো 4.5 বছর। তাহলে বিএনপি বা আমরা যারা বিরোধী দলের রাজনীতিতে আছি, আমাদের পথ দুটো সরকার পরিবর্তনে, একটা হচ্ছে আন্দোলন করে সরানো, আর একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরানো। ধরে নিলাম যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগ কোনো না কোনোভাবে যদি সেই নির্বাচনকে আমরা টার্গেট করি, তাহলে তো 4.5 বছর পরে আমরা এই সরকারের পরিবর্তন দেখতাম। তখন কিন্তু এই যে আমরা এখন যা প্রত্যাশা করছি যে প্রশাসনের পরিবর্তন বা একটা সুষ্ঠু নির্বাচন, এই প্রত্যাশা কিন্তু থাকতো না। আমরা অপেক্ষা করতাম 4.5 বছর পর্যন্ত। এটা একটা বাস্তবতা। ঠিক আরেক দিকে বাস্তবতা হচ্ছে 16-17 বছর অপেক্ষার পরে যখন রক্তের বিনিময়ে, হাজারো রক্তের বিনিময়ে যখন একটা জিনিস এসে দাঁড়ায়, তখন কিন্তু প্রত্যাশার একটা চাপ থাকে। আপনি এটা বাস্তবতা। মানুষ তো আমরা, আমি কিন্তু দেখেন আজকেও জেলে থাকতাম। আমি কিন্তু যখন জেলে গিয়েছি, যখন আমাকে গ্রেফতার করা হয়েছে আপনার 27 তারিখে, তখন আমি কিন্তু 26 তারিখ রাতে, তখন কিন্তু আমি চিন্তা করছি 6 মাস আমাকে জেলে থাকতে হবে। কিন্তু আমি যখন 10 দিনের মাথায় জেল থেকে বেরিয়ে এসেছি, তখন কিন্তু আমার ওই প্রত্যাশাটা কিন্তু অন্যরকম, যে আমি চাচ্ছি যে কেন বিষয়গুলো আমাদের মতো করে হচ্ছে না। এই দুটো জায়গার সমন্বয় লাগবে। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলে আমরা যারা আছি, আমাদেরকে বাস্তবতা বুঝে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, আমি জাস্ট ছোট্ট করে উদাহরণ বলি। আমি কিন্তু সেদিন চিফ অ্যাডভাইজারকে বলেছি যে স্যার, মানুষের প্রত্যাশার চাপ আছে আপনাদের উপর, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু একটা লম্বা সময় থাকলে কিন্তু একটা আনপপুলারিটি ডেভেলপ করে। আপনি যদি লম্বা সময় ধরে সময় ইসলাম একই প্রোগ্রাম চালাতে থাকেন, আপনার প্রোগ্রামে যদি কোনো ভেরিয়েশন না থাকে, একটা পর্যায়ে কিন্তু মানুষ প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মানুষ মনোটোনাস হয়ে যায়, কি বলেন, ঠিক না? আপনিও তো নানা ধরনের গবেষণা করেন আপনার প্রোগ্রামটাকে কিভাবে আরো সুন্দর করা যায়। তো সো এই সরকার কিন্তু যদি সফল হতে না পারে, খুব দ্রুত কিন্তু তার উপরে তার আস্থা, তার সংকটটা তৈরি হবে। সেজন্য এটাও মাথায় রাখতে হবে। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে আমরা রাজনৈতিকভাবে আন্দোলন করেছি লম্বা সময় ধরে, কিন্তু ছাত্রদের এই আত্মত্যাগ এটার সাথে যুক্ত হয়ে একটা চূড়ান্ত পরিণতিতে এসেছে বলেই আজকে আমরা মুক্ত স্বাধীনতার কথা বলছি। একইভাবে আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, তাদের উপরে যেমনি মানুষের সমর্থন আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে, এটা সময় পার হলে, লম্বা সময় যদি যায়, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা লম্বা সময়টা কতদিন আপনার মনে হচ্ছে? আমি যেটা মনে করি, ধরেন সোমা, আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলছি, মানুষ আসলে কি চায়? মানুষ যদি, যেমন ধরেন
মানুষ দেখছে যে এখন চাঁদাবাজি নাই, তাহলে তো সে হ্যাপি। মানুষ যদি রাস্তায় গিয়ে দেখে যে আগের চাইতে ট্রাফিক জ্যাম কমেছে, মানুষ যদি রাস্তায় সরকারি কাজে গিয়ে দেখে যে এখন ঘুষ টুসের সমস্যা নাই, তাহলে কিন্তু মানুষ একটা সময় বলবে আমরা তো ভালোই আছি। আর যখন মানুষ দেখবে যে না, আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, আপনি হয়তো দেখেছেন যে এখন মানুষ বলছে আগে এক পক্ষ চাঁদা নিত, এখন আরেক পক্ষ চাঁদা নিচ্ছে। প্রশ্নটাই করতাম যে হাত বদল হয়েছে, হাত বদল হয়েছে কিনা। বদলে তো যায়নি কিছু। যদি এই বদলই না হয়, তাহলে আপনি আমার প্রফেসর, আপনি আমার শিক্ষক, আপনি নোবেল জয়ী, কোনো সমস্যা নেই, আপনাকে আমার সম্মান দিতে কোনো সুবিধা নাই, কিন্তু আমার পেটে যদি ভাত না থাকে, আমার দ্রব্যমূল্য যদি না কমে, যার জন্য আমি আন্দোলন করেছি, আমার ভোটাধিকার যদি ফিরে না আসে, আমার সুশাসন যদি নিশ্চিত না হয়, আমার যদি আজকে বাচ্চা কাচ্চার স্কুলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে বিভক্ত হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে তো বেশি দিন তো মানুষ আপনার এই সময় তো আপনাকে দিবে না। তো এত যে পুরোটা ভেঙেছে, এই এত পুরাটা আবার গড়তে সময় তো লাগবে, সেই সময়টা আমাদের পেতে হবে। সেই সময়টা কত? এই কথা কিন্তু উনি বলেছেন, আমি আপনাকে বলি, উনি কিন্তু বলেছেন যে একটা রূপকল্প ওনারা খুব শীঘ্রই দেবেন। আমার কাছে মনে হয়েছে বিএনপি মহাসচিব যে কথাটা বলেছেন যে আমরা একটা রূপকল্প চাই, একটা রোডম্যাপ চাই, ডক্টর ইউনূস কিন্তু আজকে সেটা বলেছেন যে আমরা শীঘ্রই একটা রূপকল্প দিব, আমরা রাজনৈতিকভাবে বিষয়গুলো দেখব। আমি ডক্টর ইউনূসের বক্তব্যকে পজিটিভলি দেখতে চাই। শুধু একটা কথাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ট্র্যাডিশনাল বক্তব্যের একটা পার্ট আছে, যেটা হয়তো আমলাতান্ত্রিকতার ছাপ ছিল। আমরা ওনার কাছে এক্সপেক্ট করেছিলাম যে উনি এটাকে অতিক্রম করে যাবেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার তো আগে 3 থেকে 6 মাস ছিল, 3 মাসে, তাই না? ভোট দিতে হবে। এখন তো আমাদের তত্ত্বাবধায়ক আর নেই সেখানে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম কতখানি একটা অন্তর্বর্তীকালীন? এটা আপনি ভালো বলেছেন। প্রথম কথা হচ্ছে আমাদের যদি সবকিছু স্টেবল থাকে, তাহলে আমরা দেখেছি অতীতে তত্ত্বাবধায়ক সরকাররা 3 মাসের মধ্যে একটা ভালো নির্বাচন দিয়েছেন, তাহলে এটা একটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আছে। সিচুয়েশন তো এমন না এবারে। এখন কথা হচ্ছে যে আমি মনে করি, আমি একটা কোনো সময় বলতে চাই না, কারণ হলে হবে কি এটা তাদের উপর একটা চাপ হবে, আমরা বলবো সময়ের ব্যাপারটা আমরাও হয়তো আরেকটু সময় গড়িয়ে গেলে বলবেন। আমাদের সাথে যেহেতু ওনাদের একটা মিটিং হবে, আমাদের সাথে যেহেতু ওনাদের একটা মিটিং হবে, সরি, সেই মিটিংয়ে আমরা স্পষ্ট করে আমাদের প্রায়োরিটিগুলো তুলে ধরবো। ডক্টর ইউনূস আজকে যে লম্বা তালিকা বলেছেন, আমি মনে করি এটাকে একটা প্রায়োরিটাইজ করা দরকার, এটাকে আরো সংক্ষিপ্ত করে আনা দরকার। কারণ ধরুন জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা, তারপরে ধরেন রোহিঙ্গা সমস্যার বিষয়টাও আছে, ইত্যাদি আছে। এখানে হয়তো এত ব্যাপক পরিকল্পনা নেওয়া যাবে না, কিন্তু একটা প্ল্যান উনি দাঁড় করিয়ে দিতে পারেন। যেটা নীলুফার চৌধুরী মনি বলছেন একটা শর্ট টার্মের মধ্যে সফলতাকে আনতে হবে। এটা উনি কিন্তু বলেছেন যে অপ্রয়োজনের বাইরে আমরা একদিনও থাকবো না। তো এই জায়গাটায় আমাদেরকে ডিবেট করতে হবে। আমি কিন্তু বলেছেন আমি কতদিন আমরা থাকবো সেটাও আবার নির্ধারণ করবে জনগণ। এটা উনি যেটা বলেছেন, এটা তো একটা কৌশলগত কথা উনি বলেছেন, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই কৌশলগত কথা তো উনি বারবার বলতে পারবেন না। সময় আপনি চিন্তা করেন, আপনি যদি আমাকে বলেন যে ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন, একটা পর্যায়ে কিন্তু আপনি আমাকে বলবেন যে আর আপনি 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একটা পর্যায়ে গিয়ে আপনি বলবেন সরি মন্ত্রী ভাই আপনার সময় শেষ। ছোটবেলা পড়েছিলাম যে যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, তো বৃষ্টি হয়েছে অতএব আমি খেলতে যাইনি। কথাগুলো যদি এমন হয় যে এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ কথা আছে, সময় হলে সময়টা কখন হবে, রাজনীতিবিদরা কিন্তু এটা শুনবে না, শোনার কথা না একটা সময়ে। তারপরে আরও কথা আছে আপনার যে যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো শেষ করতে আমি যেটা বললাম যে অনেক বছর গেলেও প্রবলেম হয়তো শেষ হবে না। লাইক আপনার জলবায়ু পরিবর্তন শতাধিক বছরের ব্যাপার, এটার প্রজেক্ট হলো 100 বছরের প্রজেক্ট। যত কিছু বিশ্বে যত উন্নত হয়েছে, বিজ্ঞান যত উন্নত হয়েছে, তত জলবায়ুর প্রবলেম হয়েছে। এই প্রবলেম এটা চলতেই থাকবে। এখন কিন্তু আমাদের এক সময় আমাদের সন্তানরা এটা চিন্তাও করে না, এখন কিন্তু এটার উপরই পড়ালেখা করে যে আগামী 100 বছর এটাই যাবে। এখন 100 বছর যদি যায় সেটা তো হবে না। তারপরে রোহিঙ্গা, আপনি একটা ভালো পয়েন্ট যেটা ধরেছেন, রোহিঙ্গা আসতে যেভাবে স্রোতের মতো এসেছে, রোহিঙ্গার যাওয়ার কি এই মুহূর্তে ওরকম রাস্তা আছে? গেলেও কয়টা গিয়েছে আমরা দেখেছি, 5 জন 10 জন 17 জন। এইভাবে যদি রোহিঙ্গা যায় তাহলে সেটা কত বছর লাগবে সোমা আপা? আমি আপনাকে জিজ্ঞেস করলাম পণ্ডিত মশাইয়ের সেই অঙ্কের মতো। তা আমি সেই অঙ্ক দেখতে দেখতে আমরা তো অনেকটা বয়স হয়ে গেছে,
এই মনে হয় সেই দিন ছাত্র রাজনীতি করে আসছে 90-এর গণ অভ্যুত্থানে। এখন আমরাও কিন্তু পরিণত বয়স, বর্ষিয়ান রাজনীতি, পরিণত বয়স। সো এই আর কতবার, আমি আর কত দেখব, আমি আর কত দেখব। সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের মধ্যে যেটা হয়েছে, রাজনীতিবিদদের সাথে একবার কথা ওনারা বলেছেন বা ডেকেছেন, বলছেন, সেটা ঠিক আছে, কিন্তু রাজনীতিবিদদের এই যে এত লম্বা একটা জায়গায় সবার অংশগ্রহণ আছে, রাজনীতিবিদদের কিন্তু অংশগ্রহণ নাই ওইখানে। খেয়াল করেন, এত সংস্কার করতে হবে, কাদের সাথে কথা বলে করবেন? এটাই, রাজনীতিবিদরা কিন্তু আর কিছুই না পারুক, টাকাটা কিন্তু ওই অর্থনীতিবিদ মঞ্জু ভাইয়ের, কিন্তু খরচ করব আমি, এই সাহসটা কিন্তু আমার আছে। রাজনীতিবিদদের কিন্তু এই সাহসটা আছে, বুকটা কিন্তু এত বড় খরচ করার। তো সেই খরচটার কিন্তু স্বীকৃতি লাগবে, সেই স্বীকৃতিটাও আছে। এই যে আপনি যে কথাটা বললেন, সংবিধান যদি স্থগিত না হয়, সংবিধান যদি চলমান হয়, তাহলে আমি কোনটাকে ধরব? আমি এই প্রসঙ্গটা আনছি, দুজনের কাছে প্রশ্নটা রাখছি। আজকে প্রধান নির্বাচন কমিশনার একটা কলাম লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে সংবিধান তো স্থগিত হয়নি, তার লেখাটা যেটা আমি বললাম। সুতরাং সংবিধান যদি স্থগিত না হয়ে থাকে, আমার সংসদ ডিসলভ হয়ে গেছে, সংবিধানে আছে 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, তাহলে আমি এখন কি করব? আর যদি 90 দিনে আমি নির্বাচন না দিই, তাহলে তো আমার ওই সংবিধানে লেখা আছে, তাহলে নির্বাচনী কর্মকর্তাদের সাজা হচ্ছে ফাঁসি, তাহলে কি ওনারা ফাঁসিতে ঝুলবেন? শোনেন, ওই নির্বাচন কমিশন যদিও দিবা স্বপ্ন দেখছেন, ওনার কথায় ভুল নাই, এটা অস্বীকার করব না। প্রথমেই কিন্তু বলে যে অনির্বাচিত যে কোনো সরকার আসলেই তাদের কি হবে, তাদের নির্বাচিত সরকার বলে সংবিধান অনুযায়ী তাদের ফাঁসি হবে, তাদের এই হবে ওই হবে। কিন্তু যখন এত আইনের পরেও, এত বাধার পরেও, এত শক্ত করে ধরার পরে এই ত্রয়োদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী কোনো কিছু করতে পেরেছে আপনার 5ই আগস্টে? কিছুই করতে পারেনি। যখন এর আগেরগুলো যেটা বলছি, বিচারপতি, প্রধান বিচারপতির মাথার উপরই খড়গ ধরে যখন বলে, বা রাষ্ট্রপতির মাথার উপর যখন খড়গ ধরে বলে যে তুমি এখানে সাইন করো, তো তখন কিন্তু কোনো সাংবিধানিক কাজ সংবিধানই থাকে না। কিন্তু তারপরে কেন ওনারা বলছেন যে আমরা একটা সাংবিধানিক সংকটে আছে? ইসি, এটা ইসি বলবে, কারণ ইসি যেটা বলছে, ইসি সাহসিকতার পরিচয় দিয়েছে। ইসি যেটা বলছে সেটা, ইসি তার খাদ্যকে হালাল করেছে। 2, কারণ তাকে যেভাবে অন্যায়ভাবে, তাকেও যেভাবে বসানো হয়েছে, যেভাবে তড়িঘড়ি করে একটা আইন বানিয়ে, ওই ইসির সাথে এইখানে পার্থক্য, ওটা তড়িঘড়ি করে আইন বানিয়েছে, ওটাও অগমগ এমপিরা ছিল, কোনো এমপিরা ভোটে পাস করে নাই, কেউ জনগণ ভোট দেয় নাই, অতএব ওটাও ইল্লিগাল সরকার, ওটা লিগাল সরকার না। ইল্লিগাল সরকারের ইসি যদি আমি ওইটাই বলি, তাহলে ইসি নিজেও ইল্লিগাল। তো এখন ইসি যেটা বলছে সেটাও ইল্লিগাল। হ্যাঁ, ঠিক আছে, সেটা ইল্লিগাল। তো এখন 2 ইল্লিগাল, যে বলছে সেও ইল্লিগাল, আমি কোন দিকে যাব? মানে অবৈধ মানুষ বৈধতার প্রশ্ন তুলছে। হ্যাঁ, ওনাকে তো জিজ্ঞেস করা উচিত যে ডামি নির্বাচন সংবিধান সম্মত কিনা, বা রাতের ভোটের নির্বাচন সংবিধান সম্মত কিনা, বা একই দলের পক্ষ থেকে নানা ডামি প্রার্থী দিয়ে নির্বাচন সংবিধান সম্মত কিনা। এখন যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে কথা বলছিলাম, শেষে এসে দুজনের কাছে এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখবো ওনার পরে, তাহলে আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, পলিটিক্যাল ভবিষ্যৎটা আসলে কোন দিকে? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আমাদের বর্তমানটা আমরা একটু বেটার দেখছি, অতীতটা আমাদের খুবই খারাপ ছিল, আর ভবিষ্যতের জন্য সবসময় আমাদের একটা ভালো প্রত্যাশা থাকে। আপনি যেহেতু কথাটা তুলেছেন, ইসিকে আমি মনে করি ইমিডিয়েটলি তার রিজাইন করা উচিত, প্রত্যেকটা কমিশনারকে, যেহেতু ওনারা এই সংবিধানকে লঙ্ঘন করেছেন, এবং সংবিধান লঙ্ঘনের দায়েই ওনাদের 3টা, মানে 2014, 2018 এবং এই বর্তমান ইলেকশন কমিশন, 3টা ইলেকশন কমিশনকে বিচারের মুখোমুখি করা উচিত, যেহেতু ওনারা সংবিধান লঙ্ঘন করেছেন। বাস্তব হচ্ছে আমাদের সংবিধান বলে যেটা আছে, এটা কি কেউ মানে? শেখ হাসিনা এই সংবিধানকে আপনার ডাস্টবিনে নিক্ষেপ করেছে, এক ব্যক্তির শাসন কায়েম করেছে। এবং আপনি দেখেছেন, মানে এটা আমি বর্ণনা করলে অনেক লম্বা ফিরিস্তে আমি বলতে পারবো, এই সময়টা আমার নেই, এটা আমরা সবাই জানি। যে এই জন্য কথা হচ্ছে, এখন আসলে সংবিধানের প্রশ্ন আর নেই, কোনো নির্বাচন। আপনি দেখেন 70 সালের নির্বাচন হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন কোন নির্বাচনের ভিত্তিতে? সেই পাকিস্তানের নির্বাচনের ভিত্তিতেই তো। উনি তো নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর তো কোনো নির্বাচন হয় নাই। সুতরাং সেখানে তো আমাদের জন্মটাই তো একটা প্রশ্ন তুলতে পারেন আপনি। তো সেজন্য বলছি,
এখন দেশ একটা জায়গায় এসেছে। আমি নীলুফার চৌধুরী মনিকে বুঝতে পারছি, উনি চিন্তা করছেন এবারের ইলেকশন যত তাড়াতাড়ি হবে ওনার এমপি হওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি। আপনিও তো ভোটের পথে এমপি হবেন। আমাদের কথা হচ্ছে কি আসলে সময় বাস্তবে যেটা হচ্ছে, মানুষ বা তরুণ প্রজন্ম একটা নতুন পরিবর্তন তারা চেয়েছে, পরিবর্তন চায়, পরিবর্তন দরকার, এটা যেমনি সত্য। লম্বা সময় ধরে এই পরিবর্তনের প্রত্যাশায় আমরা বিরক্ত হয়ে যাব, এটা সত্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমরা এবার পরিবর্তন করতে না পারি, আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে, বিএনপি যদি খুব ইমিডিয়েট ক্ষমতায় আসে এবং বিএনপি যদি সেই ধারায় চলে, তাহলে বিএনপির আরো চরমতম পরিণতি হবে। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের এরকম করুণ পরিণতি হয়েছে কিনা আমি জানি না, এবং আরো পরিণতি অপেক্ষা করছে, কিন্তু এখনো শেষ হয় নাই। আপনি ওই যে বলেছেন ওনার বিচারপতি মানিকের প্রসঙ্গটা, দেখেন আমাদের বিবেকটাও আমরা কাজে লাগাতে পারছি না, এমন একটা জায়গায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আপনি যে এখন মনি যদি নীলুফার মনি আপা যদি গিয়ে এখন মানিকের জন্য সমবেদনা জানায়, দেখবেন ছাত্র জনতা ওনার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কারণ ওই যে মানিক সাহেব যাদেরকে কষ্ট দিয়েছে, যাদেরকে যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণা ভোগকারীরা তারা কিন্তু দীর্ঘদিন তাদের যন্ত্রণার কথাটা বলতেও পারে নাই। তাহলে দেখেন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এখান থেকে আমরা এত একটা ট্রমার মধ্যে আছি, এটাতে কিন্তু খুব ধীরে 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 আমাদেরকে আগাতে হবে। আপনি যেহেতু খুব ভালো কথাগুলো তুলেছেন, আমি আবারও বলছি যে প্রফেসর ইউনূসের কাছে একটা বিশাল প্রত্যাশা। উনি কিন্তু যদি এই ধরনের পলায়ন পর কথা বলেন যে আমি আপনারা চাইলে আছি, না চাইলে নাই, চলে যাব, এই ধরনের কথা আমরা চাই না। উনি বলেছেনও যে আমাদের পরাজিত হওয়ার, ফেল করার কোনো সুযোগ না। ওনাকে বলতে হবে আমাদেরকে পাশ করতে হবে, আপনারা আমাদেরকে সমর্থন দিতে হবে। এবং উনি যদি বলেন, আমি জাস্ট এটা একটা মানে বাইলেটারাল আলোচনার কথা বলছি, উনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে, আমি মনে করি 1 to 1 ওনার কথা বলা উচিত। যেমন বিএনপিকে উনি বলা উচিত আপনারা আমাকে কতদিন সময় দিবেন। উনি বলছেন না জনগণ যতদিন চায়, তো জনগণকে, জনগণ তো অবশ্যই বিএনপি সব দলেরই পার্ট। হ্যাঁ, আপনারা যারা জার্নালিস্ট আছেন তারাও তো একটা পার্ট। উনি জানতে চাইতে পারেন যে আপনি আমাকে কতদিন সময় দিবেন, আপনি আমার কাছে কি কি চান। আপনি আমার কাছে চাইবেন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের ভালো ডিনার চাইবেন, তাহলে আমাকে এগুলো প্রিপেয়ার করার জন্য তো আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন। আপনি যদি বলেন আমার সকালের নাস্তা হলে চলবে, তাহলে সকালের নাস্তা হলে তো আপনি আধা ঘন্টা বা 20 মিনিট ব্রেকফাস্টে শেষ, লাঞ্চ আর ডিনারের দরকার নেই। এর জন্য আমার কথা হচ্ছে এই যে প্রত্যাশাটা তো আমাদেরই, আমরাই চাচ্ছি প্রশাসনের যোগ্য লোকেরা আসুক, আমরাই চাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি ফিরে আসুক, আমরাই চাচ্ছি ভারতের সাথে একটা মানে কঠিন আত্মমর্যাদামূলক সকালের সাথে পররাষ্ট্রনীতিটা একটা সুসংগত হবে। আমরা তো ডক্টর ইউনূসের কাছে সেটা চাচ্ছি। সুতরাং এখানে আমি বিরোধটা দেখি না, এবং এত তাড়াহুড়ারও কিছু নাই। আমি মনে করি এটা একটা সেটেলমেন্ট আসবে। আপনি যেভাবে আমাকে বলেছেন যে আপনার সময় শেষ, আমরা চাই না ইউনূস সাহেবকে আমরা বলবো যে স্যার আপনার সময় শেষ। আমরা বলবো যে স্যার আপনি সময় নেন, কিন্তু যৌক্তিক সময়টা নেন, যাতে আমরাও আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা থাকে, রাষ্ট্রটা যাতে ভালো থাকতে পারে। আর বিএনপি সহ আমরা যারা আছি আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে। এটা আমি আমার প্রতি নীলুফার চৌধুরীর মনির মাধ্যমে বলছি যে আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করে এগোতে হবে, নাহলে মনি আপা সেই কথা কিন্তু মঞ্জু ভাই একটুখানি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন, আপনাদের অপেক্ষা করলে কিন্তু বিগত সরকার থাকলে 4.5 বছর অপেক্ষাই করতে হতো। তার মানে ওনার কথার মধ্যে উত্তরটা ছিল। এটা মঞ্জু ভাইয়ের দৃষ্টিভঙ্গি থেকে ভাবছে, এটাও সত্যি। মঞ্জু ভাইয়ের দৃষ্টিভঙ্গিতে হয়তো বা তাত্ত্বিক কিছু উপকার হবে, কিন্তু শাব্দিক উপকার তো ওরকম নাও হতে পারে। নতুন দল, বিএনপির সাথে তো আর ওরকম লোকজন যত আছে তত তো মঞ্জু ভাইয়ের সাথে নাই। সেইখানে বিএনপি যদি চায়, বিএনপি একটা বড় সংগঠন, অস্বীকার করার কোনো জন্য নাই। সেই শেখ হাসিনা অস্বীকার করতে পারে নাই, আওয়ামী লীগ পারে নাই। সেইখানে বিএনপিকে হাতে রেখে বিএনপি যদি নীতি নির্ধারক মহল যদি এই সরকারকে সময় দেয়, আমাদের কিছু বলার নাই। কিন্তু আমরা তো রাজনীতি করি, আমরা যে দলটা করি সেই দলের প্রতি কিন্তু আমরা লয়াল। তো সেইখানে আমরা মনে করি আমাদের দলের যে অবস্থাটা যেখানটায়, আমরা মনে করি যে একটা ডক্টর ইউনূসকে আমরা মাথায় রাখতে চাই। মাথায় রাখার জন্য তাকেও বুঝতে হবে কতটুকু সময় থাকলে আমি মাথায় থাকতে পারবো। সেই সময়টাই সে অনেক ট্যালেন্ট,
আমাদের চেয়ে আমরা সাধারণ জ্ঞানের অধিকারী, উনি অসাধারণ জ্ঞানের অধিকারী। সেই অসাধারণ জ্ঞানটা সাধারণদের বুঝবে না তা হতে পারে না। আমরা মনে করি আমরা যদি তাকে 6 মাস সময় দিই উনি বলবেন না আমি 4 মাসেই যাব। কারণ এই যাওয়া মানে কিন্তু বিদায় নেওয়া না, এই যাওয়া মানে আমাদের সাথেই উনি থাকবেন, আমাদেরকে সবসময় বুদ্ধি দিবেন, বিবেচনা করব আমরা তার বুদ্ধি নিয়ে চলবো। উনি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, নামকরা মানুষ, পৃথিবীতে এত পুরস্কার খুব কম ব্যক্তি পেয়েছেন যেটা উনি পেয়েছেন। আমরা চাই ওনাকে ওই সম্মানে যতদিন এই আওয়ামী লীগের এত বছরে আমি কিন্তু ওনার পক্ষে অনেক কথা বলেছি, আমি ওনাকে সামনাসামনি চিনিও না ওইভাবে, কিন্তু আমি বলেছি কিসের জন্য, দেশের স্বার্থে। এখনও আমি বলতে চাই, আগামীতেও বলতে চাই, সেই বলাটা উনিই রাখবে। উনি যেমন ছাত্রদের মেন্টালিটি বুঝে, ঠিক তেমনই আমাদের মেন্টালিটিটাও ওনাকে বুঝতে হবে। ছাত্ররা কারা আমি আপনাকে সবশেষে বলি, এই ছাত্ররা কিন্তু আমাদেরই সন্তান। আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম বিএনপি নেতাদের সন্তান। আমি আপনাকে লিখে দিতে পারি, বাবা মা যখন কষ্টে থাকে সন্তানের কিন্তু তখন আর ওই গলার কিন্তু স্বর আর ওইটা থাকবে না, বাবা মার কষ্টটাই দেখবে। আজকের সন্তান যদি আগামীর ভবিষ্যৎ হয়, কোনো ভবিষ্যতে বলা নাই বাবা মাকে ল্যাং মেরে তুমি উপরে উঠো, এটা কোনো পৃথিবীর কোনো ধর্মে নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। সো আমাদেরকে যদি এটা না করতে হয়, এটাও তো রাষ্ট্রের চিন্তা করতে হবে, এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরও চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমি আপনাকে শেষ বলতে চাই, এখানে কিছু কিছু মানুষ আছে গ্রামে, আপনি দেখেছেন কিনা জানি না, বেদেনীরা যায় ঢুকে গ্রামে, ঢুকে বলে প্রথমে বলে কিচ্ছু লাগবে না, সিঙ্গা লাগায় কি কি করে, পরে বলে কিচ্ছু লাগবে না, তারপরে বলে 1 কেজি চাল দিস, আধা কেজি ডাল দিস, 1 ফুটা লবণ দিস, মরিচ দিস, পেঁয়াজ দিস, শেষে দেখা যায় যে গৃহিণীর প্রায় অর্ধেক জিনিস সে নিয়ে গিয়েছে। তো এরকম কিছু লোকও কিন্তু সবখানেই থাকে, ওনার ওখানেও আছে। এই যে আপনার মোহগ্রস্ত করা মানুষগুলো কিন্তু বেশিক্ষণ মোহগ্রস্ত করে রাখতে পারে না, একটা সময় সবাই বুঝে যায়। এই বুঝে যাওয়ার আগে উনি, আবারও বলছি, উনি ট্যালেন্ট, উনি কিন্তু বুঝে গিয়েছেন। উনি যদি বুঝে যান, আমাদের জন্য বলতে না হয় উনিই যেন সরান। একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার কি বলে বস্ত্রতে দিলেই কিন্তু শেষ হয়ে গেল না, তার কিন্তু শাস্তি হলো না। তার শাস্তির জন্য কিন্তু শাস্তি আমার জন্যও যা, তার জন্যও তাই, রাস্তার লোকটার জন্যও তাই, যে রিক্সা চালায় রিক্সা চালকের জন্য তাই। তাহলেই আমি বলবো যে আইনের অনুশাসন। আমি সব শেষে বললাম, আইনের অনুশাসনটাকে যদি বলবৎ করা যায়, তাহলে যে আমি কি কথা বলবো, মুখ ফসকেই কথা বলি আর যেভাবেই বলি না কেন, আমি কথা বললাম, এটার জবাবটা আমাকেই দিতে হবে। আজকে আলাপ শেষ করতে হবে, আলাপে বোধহয় সব দিকে উঠে এসেছে। আমি শুধু শেষ কথাটাই এটাই বলতে চাই যে আমি যেটা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর সংলাপ করছে না, কার্যকর পরামর্শটা করছে না। এত সংস্কার করতে গেলে তো মন্ত্রী ভাই আপনাদের লাগবে, আপনাদের ছাড়া তো কথা হবে না। আমি আপনাকে বলি সোমা, আমরা যখন প্রফেসর ইউনূসের সাথে কথা বলেছি তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কারণ রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা এবং চিন্তা কিন্তু সাধারণ তাত্ত্বিক এনজিও কর্মীদের মতো না, তারা আরো ডিফারেন্ট ওয়েতে ভাবে। তো উনি কিন্তু এগ্রি করেছিলেন, কিন্তু একজন উপদেষ্টা সেখানে বললেন যে আরে আমাদের তো সবার সাথে যোগাযোগ আছে। দেখছেন আমি যেটা বল, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটা যদিও টক শোতে বলা, আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে দেখেছি, ওনারা বলেছেন কোন কোন উপদেষ্টাকে ওনারা 20-25 বার ফোন করেছেন কিন্তু রিচ করতে পারেন নাই, এতটাই ব্যস্ত বোধহয় নতুন দায়িত্ব। তাহলে আপনি বুঝতে পারেন যে একটা সময় কিন্তু এই জবাবদিহিতার বিষয়টা আসবে, যে উপদেষ্টারা আপনারা এতই ব্যস্ত যে রাজনৈতিক দলগুলো যাদের সংগ্রামের ইতিহাস আছে, এবং নীলুফা চৌধুরী মনি সঠিক কথাটাই বলেছেন যে এই গণ আন্দোলনে ছাত্রদের প্রত্যেক স্তরে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল, ঠিক আছে, ছাত্ররা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করে, এবং ছাত্ররা আপনি দেখবেন তাদের স্বপ্ন, তারা কি স্বপ্ন দেখে, ওদের দিকে তাকালে আপনি অবাক হবেন। আমি শুধু ভয় পাই যে এই ছাত্রদের আবেগটা যদি কখনো কষ্ট হয়, নষ্ট হয়, ওদের স্বপ্নটা যদি ভঙ্গ হয়, তাহলে আমরা আর কোথায় গিয়ে দাঁড়াবো, কার সামনে দাঁড়াবো? সেই জন্য আমরা বলছি যে উপদেষ্টাদের ব্যাপারে প্রফেসর ইউনূস স্যারকে আমি বলবো যে আপনি উপদেষ্টাদেরকে নির্ধারণ করে দেন, 2-3 জনকে ডেডিকেটেড করে দেন যে এরা শুধু রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়টা রক্ষা করবে। যদি এই সমন্বয়টা রক্ষা হয় তাহলে গ্যাপটা হবে না, না হলে আমরা এই যে আজকে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো
আরো প্রলম্বিত হবে এবং গভীর হবে ক্ষতগুলো। কেবল তো শুরু হলো, নিশ্চয়ই এই শুরুটা তো আরো দীর্ঘমেয়াদী হবে, আলাপ তো করতেই হবে। এবং আজকে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন বাক স্বাধীনতাটা অক্ষুণ্ণ থাকবে, আর বাক স্বাধীনতা যদি থাকে সব আলাপই তো থাকবে। আর সব আলাপ মানেই যে ক্ষমতায় থাকে তার দিকে প্রশ্ন তোলা। সেই প্রশ্ন না তুলে কি আপনারা চুপ করে বসে থাকবেন? আমরাও নিশ্চয়ই বসে থাকবো না, কারণ আমাদের কাজই এটা। আজকে তাহলে আমাকে আলোচনাটা শেষ করে আনি। মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপা, আপনাকে ধন্যবাদ আবারও। দর্শক যারা সঙ্গে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।